কিছু কথা। মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম নট এ প্রফেশনাল রাইটার। ছোটোবেলায় অনেক রূপকথার কাহিনী পড়ে ভাবতাম গল্প তৈরি করা খুব সহজ। মনে মনে গল্প তৈরি করে খুব আনন্দ পেতাম। এইভাবেই এই ক্ষুদ্র প্রচেষ্টা করা। গল্পের নাম গল্পের খোঁজে। সবেমাত্র ভোরের আলো ফোটা শুরু হয়েছে। সুকোমল বাবু রেল লাইন ধরে হাঁটা শুরু করেছেন। কোন দিকে যাচ্ছেন তার কোনো হুঁশ নেই, শুধু চলছেন আর চলছেন। কালকের অপমানের রেশটা উনি কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না। হয়েছে কি, গতকাল বিকালে জনগণমন পত্রিকার সাধারণ সম্পাদক এসেছিলেন সুকোমল বাবুর বাড়িতে। প্রচণ্ড গরম মেজাজের লোক উনি। সুকোমল বাবু মাঝে মাঝে ওই মাসিক পত্রিকায় গল্প লেখেন। উনি এসে চাঁচাছোলা ভাষায় সুকোমল বাবুকে যাচ্ছে তাই বলতে শুরু করলেন। আপনি তো আচ্ছা লোক মশাই, আপনাকে ফোন করেও পাওয়া যায় না। গত 6 মাসে 6টা পত্রিকায় আপনি মোটে একটা গল্প দিয়েছেন। আপনি লেখক না হাতি? কি করেন সারাদিন? বসে বসে ঘোড়ার ঘাস কাটেন? আমি স্রেফ বলে দিচ্ছি, আগামী মাসের পত্রিকায় গল্প না দিতে পারলে পরবর্তীকালে আপনার গল্প আর আমি নেবই না। এই বলে ঠক করে চায়ের কাপ রেখে উনি চলে যান। সুকোমলবাবু ফ্যাল ফ্যাল করে ওই দিকে তাকিয়ে থাকেন। সুকোমল সরকার একটু নরম স্বভাবের গোবেচারা মানুষ। স্ত্রী ও ছেলে মেয়ের কথায় ওঠেন বসেন। সম্পাদক রুদ্রবাবু চলে যাওয়ার পর স্ত্রী বললেন, সত্যি তুমি আজকাল নিষ্কর্মা হয়ে যাচ্ছ। সারাদিন টিভি আর খবরের কাগজ নিয়ে পড়ে আছো। আগে কীরকম লিখতে পারতে, এখন কেন পারছ না? ছেলে মেয়েরাও এসে অনেক উৎসাহ দেয়, কিন্তু সুকোমল বাবুর কোনো গল্পের আইডিয়া ভাবতেই পারেন না। আসলে বর্তমান দুনিয়ায় কোন গল্প মানুষ পছন্দ করবেন তা বলা মুশকিল। মানুষ এখন চটকদার গল্প পছন্দ করেন, কিন্তু সুকোমল বাবু চটকদার গল্প লিখতে পারেন না। এমন গল্প উনি লিখতে চান যা কিনা মানুষের কাজে লাগবে, মানুষের চিন্তা শক্তি বাড়াবে। সারা রাত্রি ভালো করে সুকোমলবাবুর ঘুম হলো না। খুব ভোরে উঠে সুকোমলবাবু কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সঙ্গে এখনকার সব থেকে খারাপ খতরনাক জিনিস, মোবাইলটা নিলেন না। হাঁটতে হাঁটতে সুকোমলবাবু কাছাকাছি স্টেশনে পৌঁছলেন। পাঞ্জাবির পকেট হাতড়ে মানিব্যাগটা পেলেন। কিছু টাকা পয়সা আছে। কিছুক্ষণ বেঞ্চে বসে কাটালেন। 7-5 ভাবতে ভাবতে ঠিক করলেন বাড়ি আর ফিরবেন না। বেশ কিছুক্ষণ পরে একটা লোকাল ট্রেন এসে সামনে দাঁড়ালো। কিছু লোকজনের কোলাহল শুরু হলো। কয়েক মিনিট পরে যেই সিটি দিয়ে ট্রেনটা ছাড়তে যাবে, তখন সুকোমলবাবু লাফ দিয়ে ঝপ করে ট্রেনে উঠে পড়লেন। একটা ফাঁকা সিটে বসে পড়ে মনে মনে হাঁপ ছেড়ে বললেন, যাক, বাঁচা গেল। বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে গেল। উদ্দেশ্যবিহীনভাবে চলার একটা আনন্দ আছে। একটা ফাঁকা প্ল্যাটফর্ম দেখে ঝপ করে নেমে পড়লেন। বিনা টিকিটে এসেছেন। আশপাশটা ভালো করে দেখে নিলেন। না, কোনো টিটি চোখে পড়ছে না। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ছোট বাজার দেখতে পেলেন। বেশ খিদে পেয়েছে। একটা দোকানে গরম গরম পুরি ডাল দিয়ে খেলেন। তারপর গরম জিলিপিও খান কয়েক খুব তৃপ্তি ভরে খেলেন। এবার কিছুটা বিশ্রাম ও ঘুম দরকার। কাছাকাছি একটা লজ দেখতে পেলেন।
দোতলার একটা ঘর দেখে খুব পছন্দ হলো। দক্ষিণ দিকের জানালাটা খুলে দেখলেন মাঠ ভর্তি সবুজ ধান ক্ষেত আর উপরে নীল আকাশ। মনটা আনন্দে ভরে গেল। উনি বিছানায় বসে ভাবলেন একটু জিরিয়ে নিই। তারপর আর কিছুই মনে নেই। অনেক পরে ওনার মনে হলো কে যেন তাকে ডাকছে। রামু, এই রামু, ওঠ ওঠ। রামু ধড়পড় করে উঠে দেখে তার বন্ধু যদু ডাকছে। যদু বলে, চল, অনেক বেলা হয়ে গেল, ঘাস কাটতে হবে, অনেক ঘাস কাটতে হবে, ভালো ঘাস লাগবে প্রচুর পরিমাণে। আমাদের ঘাস পাঠাতে হবে পাণ্ডবদের শিবিরে। পাণ্ডবদের শিবিরের আস্থা বলে। আসলে পাণ্ডব আর কৌরবরা উভয়েই সৈন্য সমাবেশ শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু হলো বলে। রামু ওরফে রামানন্দ বলে, সে কি কথা যদুদা, এই তো ভয়ানক খবর, তাহলে আমরাও কি যুদ্ধে যাব? যদু বলে, না রে, আমাদের কাজ হলো শুধু ঘোড়ার ঘাস কাটা, চল চল, আর দেরি করা যাবে না। নদীর চরের পাশে বিশাল মাঠ, তাতে লম্বা লম্বা সুন্দর সবুজ ঘাস। রামানন্দ যদুপতির মতো অনেকেই মনের আনন্দে গান করতে করতে ঘাস কাটছে। যদু বলল, জানিস রামু, এই মাঠের পাশে ওই যে পথখানি গিয়েছে, তাতে মাধব যাবেন কৌরবদের কাছে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব নিয়ে। শুনে রামুর খুব আনন্দ হলো। মাধবের কথা অনেকের কাছে শুনেছে, উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার অনেক নাম, শ্রীকৃষ্ণ, গোপাল, গোবিন্দ, আরও কত কি। ওনার অত্যন্ত ক্ষুরদার বুদ্ধি, বিচক্ষণতা, অতুলনীয় ক্ষমতার অধিকারী উনি। উনি যদি পারেন তাহলেই যুদ্ধ বন্ধ হবে। বেলা গড়িয়ে গেল, সবাই ক্ষুধায় তৃষ্ণায় কাতর। এমন সময় ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে রামু মুখ তুলে তাকিয়ে দূরে দেখল একখানা রথ আসছে। রথের মাথায় শান্তির পতাকা লাগানো। রথ আলো করে বসে আছেন মাধব, সঙ্গে সারথি ভিন্ন আর কেউ নেই। মাধব তথা শ্রীকৃষ্ণ একাই 100। প্রচণ্ড তেজোদ্দীপ্ত, অপরূপ সুন্দর অথচ স্নিগ্ধ চেহারা। একবার দেখলে চোখের পাতা আর বন্ধ করা যায় না। মনে হয় জন্ম জন্মান্তর দিয়ে একটানা দেখি। ক্ষুধা তৃষ্ণা সব কষ্ট নিমেষে দূর হয়ে গেল। উনি যেন রামুর কত জন্মের পরিচিত। ওনার জন্যই যেন জীবন ধারণ করে আছে। ওনার সঙ্গে মিলিত হবে বলে যেন রামু কতই না কষ্ট সহ্য করে বিভিন্ন কর্মের মধ্যে নিজেকে লিপ্ত রেখে অপেক্ষা করে গিয়েছে। বিভিন্ন 7-5 ভাবতে ভাবতে কখন যে রামানন্দ মাধবের রথের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে তা নিজেই জানে না। মাধব তথা শ্রীকৃষ্ণ রথ থামিয়ে রামানন্দের সম্মুখে স্মিত হাস্যে দাঁড়ালেন। রামানন্দ ধুলো মাখা হাতে শ্রীকৃষ্ণের পাদুকা স্পর্শ করল। শ্রীকৃষ্ণ রামানন্দের মাথায় হাত রেখে বললেন, তুমি কি ভাবছো আমি সবই জানি? তুমি কি চাও তাও আমি জানি। কোনো কর্মই ছোট নয়। চক্ষু মুদে আমায় এক মনে ডাকলেই আমাকে দেখতে পাবে। বাবু, বাবু, ও বাবু। লজের ছেলেটির ঠেলায় সুকোমল বাবুর ঘুম ভাঙল। ছেলেটির মুখের দিকে সুকোমল বাবু অবাক চোখে তাকালেন। ছেলেটি বলল, ভাগ্যিস বাবু দরজা খুলে রেখে ঘুমিয়েছিলেন, নইলে ঘুম ভাঙানো যেত না। বাবু 1টা বাজে, মাছের ঝোল ভাত খাবেন তো? আসেন, বলে ছেলেটি চলে গেল। সুকোমলবাবু একটু ধাতস্থ হয়ে পূর্বজন্মের কথা স্মরণ করে দুহাত জোড়ো করে ঠাকুরকে প্রণাম জানালেন। সন্ধ্যের পূর্বে সুকোমলবাবু বাড়ি ফিরলেন। সবাই হই হই করে ছুটে এলো। স্ত্রী জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে সারাদিন? মোবাইলটা তো নিয়ে যেতে হয়, একটা ফোনও তো করতে পারতে।
সুকোমলবাবু মিটিমিটি হেসে মনে মনে বলে, গল্পের খুঁজে গিয়ে পূর্বজন্মে পাণ্ডবদের হয়ে ঘোড়ার ঘাস কাটতে গিয়ে ঠাকুর শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছিলাম। এ কথা কাউকে বললে কেউ কি বিশ্বাস করবে? থ্যাংক ইউ।